যে ভাষায় কথা বলতে হবে ছাত্রদল সেই ভাষায় ঢাকার রাজপথে কথা বলবে। সবাইকে আগামীতে আবারও সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের এক এবং ঐক্যবদ্ধ থাকার এবং শারীরিক ও মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। এবং যাওয়ার আগে ছাত্রদলের একজন স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই ছাত্রদলের স্লোগানে স্মরণ করে দিবেন শহীদ ওয়াসিম শহীদ মুগ্ধাকে। এই আন্দোলনের কোনো দল আছে? ওই আন্দোলনের কোনো দল আছে? ওই শহীদ জিয়ার গোড়া দল আছে? ওই খালেদা জিয়ার মনোবল আছে? শহীদ ওয়াসিমের কোন দল আছে? এম ইলিয়াস আলীর কোন দল আছে? ওই সাম্য ভাইয়ের কোন দল আছে? ওই পারভেজ ভাইয়ের কোন দল আছে? ওই বলো তো সেই দল আন্দোলনে সংগ্রামে রাজপথে লড়াই করে রক্ত দেয়, গুম হয়, ক্যাম্পাসের সেরা দল খুনি হাসিনার ভয়ের দল। আমরা শক্তি, আমরা বল, জিয়ার সৈনিক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক। মা মাটি ও মানুষের নেত্রী, আপসনীয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ছাত্রদলকে সুশৃঙ্খলভাবে শেষ মুহূর্তের মতো কর্মসূচি পালন করতে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় সমাবেশ, ছাত্রদলের সভাপতি বক্তব্য দিয়েছেন। ছাত্রদলের ভাইয়েরা, আপনাদের হাতের পতাকাগুলো একটু দেখান, আওয়াজ করেন। যুবদলের ভাইয়েরা আওয়াজ করেন, পতাকা কোথায়? স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা পতাকা কোথায়? আমাদের মাঝে এখন আমাদের সাথে যোগ দিবেন গত 16 বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশের মেহনতি মানুষের পাশে যিনি দাঁড়িয়েছিলেন একমাত্র নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত হয়েছেন। জনাব তারেক রহমান। ওই আদর্শগুলো নেতা আছে? ওই জুলাই আগস্টের কোন নেতা আছে? ওই 15.5 বছর কোন নেতা আছে? ওই বলো তো সেই নেতা তারেক রহমান। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। সংগ্রামী সমাবেশ, ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আয়োজিত আজকের এই তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ। সমাবেশ দুইটাই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই সমাবেশ কিন্তু
কিছুক্ষণ আগে শুরু হয় এবং সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হয়েছেন এবং তারুণ্যের যে ঢল সেই ঢল কিন্তু তিনি দেখতে পাচ্ছেন এবং আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে দুইটাই প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও তারা কিন্তু সকাল থেকে এই নয়াপল্টন এলাকায় চলে আসেন এবং নয়াপল্টন এলাকায় কিন্তু একটা জনস্রোতে পরিণত হয় এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সবার মনের যে উচ্ছ্বাস যে ঢাকা বিভাগের সমন্বয়ে ময়মনসিংহ ফরিদপুর বিভাগ এই 4 বিভাগের যে সমন্বয় সেই সমন্বয়ে তারা আজকের যে সমাবেশটা করলো সেখান থেকে কিন্তু তারা একটা আওয়াজ খুব স্পষ্ট করতে চায় যে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের রোডম্যাপ সেই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে দলের সিনিয়র যারা নেতা রয়েছেন বিশেষ করে 3 যে যুব উইং রয়েছে বিএনপির ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সেই 3 দলের সভাপতি সেক্রেটারি তারা বক্তব্য দিচ্ছেন সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারেক রহমান নিজেও কিছুক্ষণ আগে সরাসরি যুক্ত হয়েছেন এবং আমরা সরাসরি সেটা দর্শকদের দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনি জানেন যে আজকের এই আয়োজনে দলের সিনিয়র যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি দলের স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তাদের বেশিরভাগই এখানে উপস্থিত এবং সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে এখানে যারা দলীয় কর্মী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উন্মাদনা কাজ করছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই সমাবেশ থেকে তারা অবিলম্বে নির্বাচনের পাশাপাশি বিশেষ করে ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু সাম্য হত্যার বিচার অবিলম্বে দাবি করছেন সভাপতি কিছুক্ষণ আগে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে অবিলম্বে সাম্য হত্যার তদন্ত বিচার সুনির্দিষ্টভাবে হতে হবে এবং তা না হলে কিন্তু সারা বাংলাদেশে তারা আবার কঠোর কর্মসূচিতে যাবেন মমি এখন পর্যন্ত যেহেতু প্রোগ্রাম শুরু হলো মাত্র আমরা প্রোগ্রামে আছি বাকি খবর হয়তো বা দর্শকদের মাধ্যমে জানিয়ে দেব মমি মিছিল করেছেন স্লোগান দিয়েছেন এবং বলেছেন ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আপনারা হলেন আমাদের সেই কাঙ্ক্ষিত ছাত্র সমাজ যারা মিছিল করেছেন মিছিলের আওয়াজ জেলখানার দুর্ভেদ্য প্রাচীর পেরিয়ে ভিতরে পৌঁছেছে আপনারা বলেছেন চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর আপনারা হলেন সেই কাঙ্ক্ষিত যুবক তরুণ যারা পুলিশের হাতের উদ্যত রাইফেলের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন দলীয় পুলিশের বিরুদ্ধে বলেছেন তুমি পোশাক ছাড়ো মুজিব কোড গায়েব কিন্তু যারা ক্যামুফ্লেজ করেছে পরিচয় লুকিয়ে রাজনীতি করেছে তারা আজকে বড় বড় কথা বলে শাহবাগে বিএনপির বিরুদ্ধে আপত্তিজনক স্লোগান দিয়েছে বন্ধুরা আমার তাদের উদ্দেশ্যে বলতে চাই রাজপথ আমাদের ঠিকানা এই ঠিকানা কিন্তু আমরা ভুলে যাইনি এখনো সময় আছে ঠিক মতো কথা বলুন আর না হলে এর জবাব কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রাজপথে দেওয়া হবে বন্ধুরা আমার আজকের সমাবেশে আমি স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি জাতির সংকটের সময় শুধু রিভল্ট বলেই ক্ষান্ত হননি হাতে রিকললেস রাইফেল তুলে নিয়েছিলেন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে আমাদের হাতের মুঠোয় ধারণ করা আজকের লাল সবুজ পতাকার ঠিক মাঝখানটাকে এনে দিয়েছিলেন বন্ধুরা আমার শুধু তাই নয় দেশ মাটি জীবন ধর্ম শিক্ষা ও বোধের আলোয় গড়ে ওঠা আমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধারণ করেছেন সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি নাগরিককে
একটি পরিচয়ে আবদ্ধ করেছেন, বাংলাদেশের নাগরিকদেরকে বিশ্বের দরবারে মর্যাদা সম্পন্ন করেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে নিয়ে সার্বজনীন করেছেন এবং বাংলাদেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছিলেন বিশ্বের দরবারে। বন্ধুরা আমার, বাংলাদেশের অর্থনীতির প্রধান দুটি বুনিয়াদ তৈরি পোশাক আর বিদেশি শ্রমিকদের যে রেমিটেন্স, তার সূচনা তিনিই করেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি আমাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি সম্মান জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এক পাথুরে কঠিন নীতিজ্ঞ মানুষ যিনি বলেছিলেন, বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। বন্ধুরা আমার, তার অবদান আগামী দিনে এদেশের মানুষ সব সময় মনে রাখবে। পরিশেষে আমি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফার একটু আলোকপাত করে বলতে চাই। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রথম 18 মাসের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। তিনি বলেননি ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো যুবকের মেধা, মনন আর সক্ষমতা প্রধান নির্ণায়ক হিসাবে কাজ করবে। অর্থাৎ দলীয় পরিচয় তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনো কিছুই দিবে না। বন্ধুরা আমার, পরিশেষে একটি কথা বলতে চাই, যারা এখন মধ্যবর্তী সরকারে রয়েছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করা। এর পূর্বে আমরা দেখেছি গণতন্ত্রকে উন্নয়নের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল। আজকে দেখছি নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, নির্বাচনকে ন্যায় বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। আমরা বলতে চাই, সময় ক্ষেপণ করার মতো সময় বাংলাদেশের মানুষের হাতে নেই। বাংলাদেশের তরুণরা অল্প সময়ের মধ্যেই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, আমাদের সকলের প্রিয় নেতা জনাব এস.এম. জিলানী। বক্তব্য নিয়ে আসছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আজকের এই যুব সমাবেশ, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে আজকের এই বিশাল তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি নন্দিত জননেতা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের 4টি বিভাগের আমার প্রিয় সাথী সহযোদ্ধা বন্ধুরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি
রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের যে সকল সহযোদ্ধা তাদের জীবন উৎসর্গ করেছেন, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা জীবন বিসর্জন দিয়েছেন, সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যারা গুম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, কি কারণে, কি লক্ষ্যে আমরা আজকের এই তরুণের সমাবেশের ডাক দিয়েছি? আমরা লক্ষ্য করছি, আমরা গভীর উদ্বেগের সাথে দেখছি বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, 17 বছর লড়াই সংগ্রাম করেছিলাম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে। একটি কথা আমাদের সাংগঠনিক অভিভাবক বলেছিলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করছি না, আমরা লড়াই করছি, সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা দেখেছি শেখ হাসিনা 17 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। ইতিহাস বলে, যারাই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সিনেমিনে খেলেছে, তারাই ইতিহাসের আস্থা করে, তারাই ইতিহাসের আস্থা করে। 5 আগস্টের পরে একটি পট পরিবর্তন হয়েছে। অনেকে 5 আগস্টের এই পরিবর্তনকে নিজেদেরকে বাংলাদেশের মালিকানা মনে করছেন। তাদের সুন্দর স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কান পেতে শুনে রাখুন, আজকে যুব সমাজ এখানে এসেছে, প্রমাণ করেছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ যুব সমাজের প্রতিনিধিত্ব করেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। অতএব হুঁশিয়ার করে বলছি, তারেক রহমানকে যদি বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে না দেন, শেখ হাসিনার পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। আমরা ভোট চেয়েছি, বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিক, আর যাকে ভোট দিক তারা ক্ষমতায় যাবে, এটাই আমাদের সংবিধান বলে। অতএব রাষ্ট্রের মালিকানা ভাববেন না, এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের কথায় কর্ণপাত করতে হবে। 3 মাস সারা বাংলাদেশে আমরা আমাদের অভিভাবকের নির্দেশে ঘুরে বেড়েছি, প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। মানুষ ভোট দিতে চায়, মানুষ ভোট দিতে চায়। অতএব ভোটের পরিবেশ করতে হবে, সুনির্দিষ্টভাবে ভোটের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা কিন্তু গোয়ালে ঘুমানো মানুষ, আমরা কিন্তু নদীর চরে ঘুমানো মানুষ, আমরা কিন্তু ধান খেতে ঘুমানো মানুষ, আমরা কিন্তু ছাত্রলীগ করি নাই, আমরা ছাত্রলীগে যাই নাই। অতএব যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করছি,
পরিশেষে শুধু বলতে চাই, তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার ঘোষণা করেছে, এই 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। অতএব বাংলাদেশের মানুষ মনে করে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। ঝড় বৃষ্টি যাই থাকুক, বন্ধুরা আমার, আপনারা থাকবেন তো? তারেক রহমান আছেন, থাকবেন তো? যাই হোক, এই মাঠে আমরা থাকবো তো? বক্তব্য নিয়ে আসছেন জনাব সালাউদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো উঠাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তারুণ্যের সমাবেশে প্রিয় সভাপতি, বাংলাদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে যারা এসেছেন সকল তরুণ ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রধান অতিথি। আমি শুধু কয়েকটা কথা বলবো। আমি আজকে তারুণ্যের কথা বলতে এসেছি। বাংলাদেশে তারুণ্যের ভাবনা কি হওয়া উচিত সেটা শুনতে এসেছি। তারুণ্যের রাজনৈতিক অধিকার সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমস্ত জায়গায় প্রতিধ্বনিত হোক, এই আহ্বান জানাতে এসেছি। আমরা এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তীতে এদেশের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী তারুণ্য নির্ভর বাংলাদেশের একটি এমন স্বাধীন, সার্বভৌম, কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। সেই রাষ্ট্রে এই তরুণরাই হবে মূল চালিকা শক্তি। আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি। অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আমরা বলতে বসছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের কথা, নির্যাতনের কথা। আমরা বলতে বসছি এই ফ্যাসিবাদী আমলের লুটপাট, দুর্নীতির কথা, গুম, খুন, অপহরণের কথা। আমরা রক্ত দিয়েছি, এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য। আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে নেগেন। আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি,
গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে, যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। আমরা সেই রকম একটি সংবিধান চাই, সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই, সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই, যেই রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোনো স্বৈরাচারের উৎপত্তি হবে না, আর কোনোদিন সংসদীয় ফুয়েরারের উৎপত্তি হবে না, আর কোনোদিন রাষ্ট্রে স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তির কোনো প্রজনন স্থল হবে না। এই দেশে আমরা জানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেই লুটপাট করেছিল তার চাইতেও বহুগুণ লুটপাট করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। তারা বিগত 15-16 বছরে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে মোট প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। তারা 4 লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাফি ঋণ রেখে গিয়েছে, দেশের মানুষের টাকা লুটপাট তছরূপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারা বাংলাদেশে যেই রকম রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে, ঋণ দিয়েছে, সেই ঋণ দিয়ে 24টা পদ্মা সেতু করা যেত, এই কথা আমি বলছি না। এই সমস্ত তথ্য দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে। আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যেন পরস্পর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেই সমস্ত শক্তি আছি তারা যেন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের একমাত্র শত্রু, রাজনীতির শত্রু, এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করি চিরতরে। এইটাই আমাদের শপথ হোক। আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্র বুঝেনি। গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে, স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে, তারা বাংলাদেশের হত্যা যজ্ঞের রাজনীতি করেছে, কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে, কখন রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, কখনো ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তারা তার বিরুদ্ধে। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রুটম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে, এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে
বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমি আর বেশি বক্তব্য দেব না, সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি। আমরা আমাদের একমাত্র দাবি হোক সবার আগে বাংলাদেশ। আমরা এই তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাব শান্তি, প্রগতি, সমৃদ্ধি এবং একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় আমাদের সকলের সম্মুখভাবে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। খোদা হাফেজ। প্রিয় সমাবেশ, আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি। এই সামান্য বৃষ্টি আমাদের কাছে কিছুই না। কর্মী ভাইরা যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন। আমাদের মাঝে জাতীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল, বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনে, বিপ্লবী যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক, যিনি এই অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, জনাব সুলতান সালাউদ্দিন টুকো, এবং ছাত্র বিষয়ক সম্পাদক আরেকজন যিনি অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, জনাব রকিবুল ইসলাম বকুল। আরেকজন আছেন যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মাহাদি আমিন। আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। উপস্থিত আছেন শাহজাদা মিয়া, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য। উপস্থিত আছেন ফজলুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত আছেন আমাদের মধ্যে হাবিবুল ইসলাম হাবিব, প্রকাশন সম্পাদক, মীর শরাফত আলী সব্য, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, এবং গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের কৃষিবিদ শামীমুর রহমান শামীম। ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব উপস্থিত আছেন। সহ সাংগঠনিক বৃন্দদের মধ্যে উপস্থিত আছেন সেলিমুজ্জামান সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মিল হেলাল উদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ হারুন, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম। আমাদের মাঝে বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হাসান মামুন উপস্থিত আছেন, সদস্য জনাব অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, সদস্য আবু বকর সিদ্দিক, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল উপস্থিত আছেন। সংগ্রামী সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বীর চট্টলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বৃষ্টিকে উপেক্ষা করতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমরাও নিচে যাবো একটু পরে। সবাইকে থাকতে হবে, বৃষ্টিকে উপেক্ষা করতে হবে। বাংলাদেশে আজকের তারুণ্যের কি হয়েছে? তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। কি হয়েছে? তারুণ্যের সুনামি হয়েছে বাংলাদেশে। বন্ধুগণ, আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি,
বাংলাদেশের তরুণরা আজকে লক্ষ লক্ষ তরুণ যেইভাবে আজকে উপস্থিত হয়েছেন, তারা একটি বার্তা দিচ্ছেন। বার্তা পরিষ্কার। কি বার্তা? বার্তা কি? বার্তা কি? বার্তা কি? গণতন্ত্র। বার্তা হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ কি? গণতন্ত্রের পথ কি? তাই আজকে নির্বাচন নিয়ে হেলাফেলা করা চলবে না বন্ধুগণ। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। একটা কথা, 30-30 মাধ্যমে সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে জনাব তারেক রহমান, আমাদের প্রিয় নেতা। 2 বছর আগে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের কথা বলেছেন। তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, আমরা সবাই মিলে 31 দফা সংস্কারের কথা বলেছি। এখন যদি কেউ বলে, ওই দিন গতকাল অথবা গত পরশু একটা স্টেটমেন্ট দেখলাম, এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে, সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে না। আমাদের জনগণ যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে। আপনাদের মাধ্যমে হবে না। আপনারা কে এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন না। আর বিচারের ব্যাপারে বলছি, আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যু। সবচেয়ে বড় কথা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের যে শেখ হাসিনার পতনের পেছনে তার সবচেয়ে বেশি ত্যাগ। এটা তো বলতে শুনি না, এটা তো বলতে শুনি না। জীবনের ঝুঁকি নিয়ে যিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের যে পথ খুলে দিয়েছেন, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে, সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে নাই, এত ত্যাগ কেউ স্বীকার করে নাই। যারা বিচারের কথা বলছে, আমি একটু বলছি কথাটা, যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো, এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও, কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করত, কেউ ব্যবসা করত। আমরা থাকতাম জেলে, আমরা থাকতাম ফাঁসির কাস্টে।
সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নাই, তোমাদের উপর কোনো ভরসা নাই। বিচার বিএনপি করবে আগামী দিনে। আমরা তারুণ্যের অধিকারের প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের তাকে জবাবদিহি থাকবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবে। জবাব দেবেন? এই তরুণরা জবাব দেবে সেই নির্বাচন যদি বিলম্বিত করা হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় জনাব সাইদুল আলম বাবুল, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত আছেন, আমিরুজ্জামান খান শিমুল সহ তথ্য বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন, অপর্ণা রায় দাস সহ প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব, নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম রাসেল, আকমা মোজাম্মেল হক, শামসুজ্জামান মেহেদি, ওবায়দুল হক নাসির, হায়দার আলী লেলিন, দুলাল হোসেন, ওমর ফারুক শাফিন, মোস্তাফিজুল ইসলাম বাবুল সহ জলবায়ু বিষয়ক সম্পাদক, নিপুণ রায় চৌধুরী সদস্য জাতীয় নির্বাহী কমিটি, মাহবুল হক নান্নু সহ সাংগঠনিক সম্পাদক নির্বাহী কমিটি, অ্যাডভোকেট আবুল হোসেন সদস্য। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ফকিরাপুলের পরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নেতাকর্মী সহ আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন জনাব রফিকুল মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য সচিব সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। নাইটাঙ্গেল মোড় পার হয়ে কাকরাইল মোড়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ফুটবলার জনাব আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীরের নেতৃত্বে যারা উপস্থিত হয়েছেন, আমরা উত্তর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই তারুণ্যের সমাবেশের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা, সুদূর 10,000 কিলোমিটার থেকে আপনি দেখছেন। আমি আপনাকে বিনীত অনুরোধ করব, আপনি ডান দিকে তাকিয়ে দেখুন, আপনি বাঁ দিকে তাকিয়ে দেখুন। আপনার তারুণ্যের সমাবেশ আজ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে নতুন ধারার জন্ম দিয়েছিলেন, আজকে থেকে 2 দশক আগে সেই নতুন ধারার রাজনীতি, তৃণমূলের রাজনীতিকে আজকে আপনি বিদেশ থেকে সকাল সন্ধ্যা মধ্যরাত সারা রাত পরিশ্রম করে তারুণ্যের আন্দোলনে পরিণত করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধা জানাই। আজকে এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য দিতে আসিনি। আজকে আমরা এখানে এসেছি তারুণ্যের জয়গান গাইতে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিগত 1.5 দশক ধরে যে আবর্জনা সঞ্চিত হয়েছিল, যে স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে বিদায় দিয়ে
এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ। কিন্তু ভুলে গেলে চলবে না, এই সংগ্রাম কিন্তু শেষ হয়ে যায়নি। বিগত আগস্ট এবং জুলাইতে আন্দোলনের প্রথম পর্যায়ে আমাদের বিজয় হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের সতর্ক করেছিলেন, আমরা বলেছিলাম যে আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। প্রথম পর্যায়ের পরে যে দ্বিতীয় পর্যায়, গণতন্ত্রে উত্তরণের যে চিরদিনের যে সংগ্রাম, সেই দ্বিতীয় পর্যায়ে হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে বিএনপি দীর্ঘ 15 বছর জেল জুলুম ভোগ করেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায় নাই। কিন্তু সময় পাল্টেছে, তরুণের যে সংগ্রাম, তরুণের সংগ্রামের বিজয় হয়েছে এবং আমরা এখন দ্বিতীয় পর্যায়ে আছি। এটা স্পষ্ট বুঝতে হবে, স্বৈরাচার থেকে গণতন্ত্রের রূপান্তরের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। এবং সেই সংগ্রামে আজকে আমাদের সামনে যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, সেটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন যত শীঘ্র সম্ভব দিতে হবে। এই সরকারকে উপলব্ধি করতে হবে আমরা তাদের সহযোগিতা করতে চাই। আমরা কি সহযোগিতা করতে চাই? বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা হচ্ছে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রে উত্তরণের জন্য আমরা এই সরকারকে সহযোগিতা দিয়েছি, দেব। কিন্তু তাদের বুঝতে হবে যে এই সংগ্রাম, এই উত্তরণে যদি তারা বিলম্ব করে, তাহলে বাংলাদেশের আবেগময় তরুণ যুবকেরা এবং বাংলাদেশের মানুষ যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, তাদের যে সংগ্রাম, তাদের যে যুদ্ধ, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি, সেই অ্যাকাউন্টেবিলিটি থেকে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও কিন্তু পালাতে পারবে না। কাজে আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক, এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক। আমি বেশি কথা বলতে চাই না। আমি আজকে যে কথা বলেছি, আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংগ্রামে নেমেছেন, যার 90% বাংলাদেশের মানুষ তার আহ্বানে সফল করেছে, ইনশাআল্লাহ তার বাকি 10% আমরা রাজপথে থেকে আমরা সেই গণতন্ত্র অর্জন করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে অনেক বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা যাদেরকে আমাদের চোখের মধ্যে আসছে আমরা সবার নাম ঘোষণা করছি। আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন উপস্থিত হয়েছেন। ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের প্রিয় নেত্রী শ্যামা ওবায়েদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ওয়ারিস আলী মামুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, সদস্য মশিউর রহমান বিপ্লব, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেজর রেজাউল করিম অবসরপ্রাপ্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে শেখ মোহাম্মদ শামীম জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল 71 হোটেলের পুরাটা পল্টনের রাস্তায় যেখানে জায়গা পেয়েছেন আমাদের কর্মীদের পরে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাই। ফকিরাপুল থেকে দৈনিক বাংলা পর্যন্ত যে রাস্তাটি,
আমাদের এই রাস্তায় আমাদের শ্রমিক দলের সমন্বয়ক জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আচ্ছা, যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি নির্বাহী কমিটির সদস্য জনাব মামুন হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তীব্র ঝড় উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী, ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সবাই রাজপথে বসে রয়েছে। যুব দলের প্রতিটি নেতাকর্মীরা তীব্র ঝড় উপেক্ষা করে একজন নেতাকর্মীও রাজপথ ছেড়ে যায়নি। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী তীব্র ঝড় উপেক্ষা করেও রাজপথে অবস্থান করে রয়েছে। সেজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। রাজীব ভাই, পেছনের অবস্থা ভালো না, রাজীব ভাই একটু প্লিজ। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। আজকের এই তারুণ্য সমাবেশের সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং যিনি অনেক কষ্ট স্বীকার করে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, যার দিকে তাকিয়ে আছে সামনের পথ অতিক্রম করা। অনেক পথ অতিক্রম করলে এখনো করতে পারি নাই। আমরা আশাবাদী এই তরুণ সমাজ আমাদের এই সংগ্রামে প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাকি পথটুকু অতিক্রম করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে। আমি বক্তব্য রাখব না। আমি বসে আছি, আপনাদের বক্তব্য শুনেছি, প্রতিজ্ঞা শুনেছি, প্রতিশ্রুতি শুনেছি। আমি আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনের মধ্য দিয়ে এই পর্যন্ত এগিয়ে এনেছেন। বাকি পথটুকু চলার পথটুকু দিক নির্দেশনা দেবেন। আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী যত স্বল্প সময়ে সম্ভব বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনব। এবং আমি একটি কথাই বলবো যে ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ষড়যন্ত্র রুখতে হবে, গণতন্ত্র ফিরাতে হবে। এটাই হোক আমাদের প্রতিশ্রুতি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাসকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তারুণ্যের এই বিশাল সমাবেশের স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত শুধু লন্ডন থেকে আমাদের এই তারুণ্যের সভায় উপস্থিত আমাদের প্রধান অতিথি, যিনি সারা বাংলাদেশে মানুষকে আজকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করেছেন, এই তরুণদেরকে যারা তিনি ঐক্যবদ্ধ করেছেন, সেই তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনের তরুণ তরুণী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের এই তারুণ্যের সমাবেশের উচ্ছ্বাস এবং
যে একটা বার্তা, এই বার্তা আমাকে অত্যন্ত বেশি রকম আন্দোলিত করেছে। এই কারণে যে এই বয়সটা একদিন আমাদেরও ছিল। এই বয়সে, আপনাদের বয়সে এরশাদের সঙ্গে ফাইট দিয়ে, হাসিনার সঙ্গে যুদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদাকে আমরা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম। এরাই ছিল তরুণ, আমরা ছিলাম তখন তরুণ। তো আপনারাই পারবেন, আমি বিশ্বাস করি। এই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে, যারা আজকে প্রচণ্ড রৌদ্র সারাদিন, অতঃপর বৃষ্টি, এর মধ্যে থেকে আপনারা যারা রাজপথ থেকে সরে যান নাই, আপনাদের পক্ষে এটা সম্ভব বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, আজকে এই তরুণদের মাঝে কয়েকটি কথা আমি বলতে চাই যে এই যে সরকার, এই দেশের মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার, এই দেশের গণমানুষের আস্থার একটি সরকার ছিল। কথাটা একটু বুঝে নেবেন সাংবাদিক ভাইরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা, আর কারে চেপে বসেছেন ওনারা, আমাদের ঘাড়ে চেপে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনের কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজেকে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের কাছে স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি, লোকসান কি, এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরে কোনো প্রশ্নই আসে না। আবার নিউ মোরিং পোর্ট দিয়ে দিচ্ছেন। উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিসটি দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি, আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টারলিং, আমরা বুঝি আপনি কি করতে চাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টারলিং ছাড়া আমরা চলেছি এতদিন, ওয়াইফাই ছাড়াও চলেছি, দেশ ভালোই ছিল। এখন স্টারলিং আনছেন কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবাদাসদের হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা,
এই তরুণ সমাজ, এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে? মানচিত্র কি বড় হবে না ছোট হবে? এটা একটু দয়া করে ব্যাখ্যা করবেন। ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে, দেশপ্রেমিক মানুষের ভিতরে আজকে ভীতির সঞ্চার হয়েছে। আমরা যখন ভোটের কথা বলি, ওনারা তখন সংস্কারের কথা বলেন, 9 মাসে সংস্কার করতে পারলেন না। আমরা যখন কাজের কথা বলি, তখন ওনারা অপকর্মের কথা বলেন, আপনারা শেষ করতে পারেন না। আপনারা কোনো কাজ শেষ করতে পারবেন না, কারণ আপনারা এখন সকলেই এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পচন ধরেছে। এই সরকারের মাথা থেকে পচন ধরেছে, নিচ পর্যন্ত পৌঁছে গেছে। এই সরকার যদি এইভাবে চালায়, আরো আওয়ামী লীগ যা ক্ষতি করেছে তার চাইতে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে কোনো দল আসুক, একটা নির্বাচিত সরকারের হাতে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার প্রিয় তরুণ ভাইয়েরা, আমি আগেই বলেছি, আপনাদের বয়স একটা ছিল, আপনাদের বয়সের সময় আমরা মুক্তিযুদ্ধ করেছি, আপনাদের বয়সে আমরা বিএনপিকে বারবার ক্ষমতায় এনেছি। ইনশাআল্লাহ আপনাদের সাহস, আপনাদের শক্তি, আপনাদের কার্যক্রম সব কিছু মিলেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবেন, এটা আশা করি। পরিশেষে একটি কথা বলে আমি শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, কথাটা একটু ভালো করে শুনবেন। কথাটি হলো, বাংলাদেশে বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাপকভাবে চাঁদাবাজি করছে এবং সেটার দোষ বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা খেয়াল রাখবেন, এই ধরনের কাজকর্ম যারা করে তাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। এরা বিএনপির দুর্নাম করছে ইচ্ছাকৃতভাবে। আমরা তো আগেই বলেছি, যারা চাঁদাবাজি করে পুলিশ কেন ওদেরকে ধরে না, আমরা জানতে চাই। আমি নামাজের আগে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, আপনারা কষ্ট করেছেন, কষ্টের জন্যে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সম্মানিত তারেক রহমানকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটি ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম আজাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আকরামুল হাসান মিন্টু। উপস্থিত সমাবেশ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলেরই শিক্ষক জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বক্তব্য নিয়ে আসছেন জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে, এই প্রসঙ্গে, এই বিশাল তরুণ সমাবেশের আমাদের স্নেহভাজন সভাপতি, আজকের এই সমাবেশে এই জনসমুদ্রে, ছাত্র সমুদ্রে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, মঞ্চবিষ্ট জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এই সমাবেশে উপস্থিত বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভাই ও বোনেরা এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই যে পথ দেখানোর জন্যে তিনি সারা বাংলাদেশে এই সমাবেশের ব্যবস্থা করেছেন। আজকেও ঢাকায় এই সমাবেশ হচ্ছে। আমি এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ যারা নির্মাণ করবে তারা হলো আজকের সময়ের তরুণ প্রজন্ম। এটাকে নির্দেশ করার জন্যে, জনগণের সামনে পরিষ্কার করার জন্যে জনাব তারেক রহমান এই পদক্ষেপ নিয়েছেন। এই প্রসঙ্গে আমি আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। তিনি যখন এই জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তিনি সংগঠিত করেন, আমি তখন তার সেই জাতীয়তাবাদী দলের কমিটিতে প্রথম ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে প্রায় সব সমাবেশে আমি উপস্থিত ছিলাম। আমি বলতে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই তরুণদেরকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নামে তিনি যে সংগঠিত করেছেন, একটাই উদ্দেশ্য, এদেশের বিপদ আপদে, এদেশের উন্নয়নে তরুণ সমাজই হচ্ছে জাতির ভ্যানগার্ড, অর্থাৎ সকল কিছুর সামনে থাকবে এই তরুণ সমাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্দেশ্য ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এই বাংলাদেশের কর্ণধার তারেক রহমানও ঠিক একইভাবে চিন্তা করছেন। তাই আজকে আমরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এ বিষয়ে আমাদের এই তরুণ সমাজকে, তাদেরকে
সাবধান হয়ে অগ্রসর হয়ে যথাযথ ভূমিকা রাখার জন্য এই দিনে আমরা তরুণ সমাজের কাছে আবেদন জানাই। আজকে বাংলাদেশের কি অবস্থা? আমরা গত 15 বছর সেই সময়ের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ছিল তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে তিনি একটি মিথ্যা মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে জেলে গিয়েছেন, অসুস্থ হয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বানোয়াট মামলায় শাস্তিপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন। আমাদের সিনিয়র নেতাদের থেকে শুরু করে আমাদের তৃণমূল নেতা পর্যন্ত এমন কেউ নাই যারা মামলার আসামি ছিলেন না, যারা জেল খাটেন নাই, নির্যাতিত হন নাই। এবং আমরা দাবি করতে চাই আমাদের সেই 15 বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 2024-এ যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে তারই চূড়ান্ত এই অবস্থা। এবং সেই ছাত্র গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যে সরকার প্রতিষ্ঠিত, এই সরকারি সেই আন্দোলনের ফসল। আমরা প্রত্যাশা করেছি, প্রথম থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি যে এই সরকার যে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে, সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। প্রায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই সব দাবিগুলো পুনরাবৃত্তি করেছি, যুক্তি দেখিয়েছি কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন। যারা পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা এই কথা বলেছি, এই তিনটি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা বিএনপি সবচাইতে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 19 দফা কর্মসূচি জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। তাই আমরা সংস্কার চাই, কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না, এটা চলমান বিষয়। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি। আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলেই বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। নির্বাচন ঘোষণা হলে এই দেশে নির্বাচনমুখী হয়ে যাবে জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে। এই সকল ষড়যন্ত্রকে জনগণই মোকাবেলা করতে হবে। আর মামলার সম্বন্ধে উছিলা সৃষ্টি করা হয়, মামলা তো বাংলাদেশ জাতীয়তাবাদী নেতার কর্মীরা সবচাইতে বেশি মামলায় নির্যাতিত। আমরা তো
মামলা আরও জোরদারভাবে এই মামলা পরিচালনা হোক এবং বিচার হোক, এটা আমরা চাই। এই বিচারের সাথে নির্বাচনকে সম্পৃক্ত করার কোনো অর্থ হয় না। আমরা সেই দিন প্রধান উপদেষ্টার কাছে কথা দিয়ে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে এই সংস্কার এবং মামলার বিচার জাতীয়তাবাদী দল অত্যন্ত গুরুত্বের সাথে তা করবে। সেজন্যে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার কোনো যুক্তি নাই। তাই আজকেও এই তরুণ সমাজের কাছে আমাদের আবেদন, এই সকল মূল দাবিতে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকে যারা উপস্থিত হতে পারে নাই, বাংলাদেশের সকল তরুণ সমাজের কাছে আহ্বান, আপনারা একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, সেই সরকারের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, প্রিয় ছাত্র দলের নেতৃবৃন্দ, আপনারা সবাই দুই হাতে আপনারা জাতীয় পতাকা পেয়েছেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বক্তব্য দিবেন তখন আপনারা আমাদের প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে পতাকা উঁচু করে রাখবেন। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, আজকের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে মাননীয় সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্নাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই গৌরব উজ্জ্বল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের কোটি তরুণের হৃদয়ের স্পন্দন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত বিশেষ অতিথি, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সহ এই পল্টনের প্রাণবন্ত তারুণ্যের জোয়ারে অংশগ্রহণকারী আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ভালোবাসা। বক্তব্য দিবেন আজকের আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি সভাপতি হিসাবে আমার যে সময়টুকু প্রাপ্য ছিল, আমি সেই সময়টুকু আমার শ্রদ্ধা নেতার জন্য বরাদ্দ রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই তারুণ্যের জাগরণের অগ্রদূত হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ, আপনারা সবাই আছেন তো? সবাই রেডি? সবার পতাকাগুলো একটু দেখাবেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সবার হাতের পতাকাগুলো 2 হাত তুলে দেখাবেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম মানুষের জন্য যিনি লড়াই করেছেন, আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বক্তব্য নিয়ে আসছেন জনাব তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ তারেক রহমান। বাংলাদেশের প্রাণ তারেক রহমান। তারেক রহমান। বাংলাদেশের প্রাণ বাংলাদেশের প্রাণ।
ধন্যবাদ রাজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ মুখ। আপনারাই বদলে দিতে পারেন আগামীর বাংলাদেশ। এই তারুণ্যই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার। প্রবীণের প্রজ্ঞা, পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে ৭১ থেকে ২৪ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ। আজকের এই তারুণ্যের সমাবেশের সভাপতি জনাব আব্দুল মোনায়েন মুন্না, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা, বিশিষ্টজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাবেশে অংশগ্রহণকারী লাখো লাখো মানুষ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, নারী কিংবা পুরুষ, তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি। তারুণ্যের শক্তি আর নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এবং তাই তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে, কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে। দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত এক মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশার তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। তারা তাদের মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজ তারই অংশ হিসাবে ঢাকা বিভাগের তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত সমাবেশ গ্লোবালাইজেশনের এই সময় মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে। আর কথামালার রাজনীতি নয়, বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আর কথামালার রাজনীতি নয়, এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনবহুল। তবে আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় নেই, তাহলে আমরা দেখতে পাব দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি, তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক। এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি কয়েকটি। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা,
গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে, যার উপরে আমরা কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্য থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। মা কিংবা স্ত্রী অর্থাৎ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ডটিকে ইস্যু করা হবে। প্রান্তিক এই পরিবারগুলোকে প্রতি মাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক কিংবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানের আওতায় আনা হবে। আমরা আশা করি সময়ের সাথে এর মাধ্যমে পরিবার এবং সমাজে একদিকে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরি হবে। প্রিয় ভাই বোনেরা, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। একটি নীতিমালার আওতায় কৃষকদের নামে ইস্যু করতে হবে ফার্মার্স কার্ড। এই ফার্মার্স কার্ডে জমির পরিমাণ, দাগ নম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য থাকবে। কৃষক এবং কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি খাতে বর্তমানে শ্রমশক্তির পরিমাণ কম বেশি প্রায় 3.5 কোটির মতন। এদের মধ্যে যেমন বর্গাদার চাষি কিংবা ভূমিহীন কৃষক রয়েছেন, তেমনি অনেক কৃষকের নামে নির্দিষ্ট পরিমাণ কিছু জমিও রয়েছে। যেসব বর্গা চাষি কিংবা কৃষক তাদের নামে থাকা জমিতে বছরে একাধিক ফসল ফলাতে গিয়ে আর্থিক সংকটে পড়েন, এমন কৃষকদেরকে কমপক্ষে একটি ফলনের সম্পূর্ণ খরচ রাষ্ট্রীয়ভাবে দেওয়ার পরিকল্পনা আমরা করছি। উৎপাদনের জন্য ফার্মার্স কার্ডের মাধ্যমে এভাবেই সরকারি সহায়তা পেলে উৎপাদন যেমন একদিকে বাড়বে, তেমনি কোনো কৃষি জমি অনাবাদি থাকবে না এবং একই সাথে ভূমিহীন কৃষকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রিয় সমাবেশ, ব্যক্তি, পরিবার এবং দেশের উন্নয়নের জন্য অবশ্যই বেকারত্ব একটি বড় সমস্যা। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকার গঠন করার প্রথম দিন থেকেই বিভিন্ন সেক্টর ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন হবে। বিএনপির প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে এটি। এই জন্য দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির খাতগুলোকে চিহ্নিত করার কাজ এরই ভেতরে আমরা হাতে নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির বিশ্ব। এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনোই বিকল্প নেই এবং সে কারণে আমরা একটি নির্দিষ্ট বয়স থেকে তরুণ প্রজন্মকে নৈতিক এবং কর্মমুখী শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই। বিদ্যমান যে একাডেমিক সিলেবাস, এর পাশাপাশি স্কুল কলেজ পর্যায় থেকে আমরা আইসিটি এবং কারিগরি শিক্ষা প্রবর্তন করতে চাই। একই সাথে আমরা বর্তমানে মনে করি যে বর্তমানে স্পোর্টস এখন আর শুধু শারীরিক ব্যায়াম কিংবা বিনোদনের বিষয় নয়। সুতরাং এই স্পোর্টসকে একটি পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ক্রীড়াকে আমরা শিক্ষা ক্যারিকুলামের অন্তর্ভুক্ত করতে চাই। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে সাফল্যের প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয় তাহলে বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদেরকে একদিকে ভাষা শেখা যেরকম জরুরি, বর্তমানে আমরা স্কুল কলেজে
সাধারণত বাংলা ইংরেজি শেখার সুযোগ পায়। তবে এর পাশাপাশি আমরা যদি আরো কিছু ভাষা যেমন আরবি, ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ সহ এই ধরনের বহুল প্রচলিত একটি তৃতীয় ভাষা এবং যদি সম্ভব হয় তাহলে চতুর্থ ভাষা হিসেবে আরেকটি ভাষা শিখাতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ সন্তানদের জন্য বিশ্ব বাজার উন্মুক্ত হয়ে পড়বে। একই সাথে প্রিয় উপস্থিতি, আগ্রহী যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকারি উদ্যোগে বিদেশি ভাষার উপরে 3 মাস থেকে 1 বছরের কোর্স আমরা চালু করতে চাই। দেশে যাতে বহু ভাষা শেখা যায় এজন্য আমরা বহু ভাষা শিক্ষক নিয়োগ করতে চাই, যার মাধ্যমে আমরা বেকার সমস্যারও অথবা কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারব। এর বাইরে সরকারি ব্যবস্থাপনায় আমরা প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, ডেন্টাল হাইজিনিস্ট কিংবা মেডিকেল টেকনিশিয়ানের মতন স্বল্পমেয়াদী ট্রেনিং কোর্সও করেও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, যা এরই মধ্যে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই বিশ্বব্যাপী অনলাইন কেনাকাটা সম্পর্কে জানেন। অনলাইন ভিত্তিক জায়ান্ট প্রতিষ্ঠান আমাজন, ইবে কিংবা আলিবাবার মতন বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মের জন্য হাজারো পণ্যের চাহিদা রয়েছে। এইসব প্ল্যাটফর্মের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মের চাহিদা অনুযায়ী আমাদের বাংলাদেশে অনেক পণ্য তৈরির সুযোগ রয়েছে। আমাজনের মতন বৈশ্বিক অনলাইন প্ল্যাটফর্মকে সামনে রেখে আমরা আমাদের দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়ানোর সুযোগ গ্রহণ করতে পারি, সুযোগ আমরা তৈরি করতে পারি, সুযোগ আমরা নিতে পারি। বিশ্ববিখ্যাত ই কমার্স প্রতিষ্ঠানের চাহিদা মিটিয়ে কিভাবে বিশ্ববাজারে প্রবেশ করা যায় এর জন্য এরই মধ্যে যারা এক্সপার্ট আছেন তাদের সাথে আমরা আমাদের টিম নিয়ে কাজ শুরু করেছি এরই ভিতরে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের বহু তরুণ প্রজন্মের সদস্য অনলাইনে কাজ করেন কিংবা করছেন কিংবা করার ইচ্ছে রয়েছে। আপনাদের জন্য কর্মসংস্থান এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতেও আমাদের উদ্যোগ রয়েছে। আমি জানি শিক্ষিত তরুণ প্রজন্মের সামনে বর্তমানে ফ্রিল্যান্সিং একটি অত্যন্ত আকর্ষণীয় সেক্টর। দেশে এই মুহূর্তে প্রায় 10 লক্ষের মতন ফ্রিল্যান্সার আউটসোর্সিং এর মাধ্যমে $100 কোটি বেশি আয় করতে সক্ষম হচ্ছেন। আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন লেনদেনের জন্য বাংলাদেশে পেপাল, ওয়াইজ বা স্ট্রাইপের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ না থাকায় তাদের অর্জিত যে অর্থ সেটি দেশে আনা কষ্টকর হয়ে পড়ে। আমি মনে করি সবার আগে এই ধরনের যে সমস্যা সেই সমস্যার সমাধান করা উচিত। প্রিয় উপস্থিতি, এই বিষয়টি নিয়ে আমি গত 1 দশক ধরে বেশ অনেকবার কথা বলে এসেছি। বিএনপি মনে করে প্রায়োরিটি বেসিসে দেশের আইটি এন্টারপ্রেনার, ই কমার্স সেক্টর এবং ফ্রিল্যান্সারদের সুবিধায় পেপালের মতন আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান সুবিধা বাস্তবায়ন করা উচিত। বাংলাদেশে পেপাল সুবিধা নিশ্চিত করা গেলে, যার লক্ষ্য আমাদের রয়েছে, তাহলে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ বাড়ার পাশাপাশি দেশে রেমিটেন্সের পরিমাণও বাড়বে ইনশাআল্লাহ। প্রিয় তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। এই নীতির আলোকে দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বিএনপির পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। জনসচেতনার মাধ্যমে অনেক ধরনের রোগ থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায়। নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি 1 থেকে 3 বছরের স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। এর একটি অংশ হিসাবে প্রতিটি গ্রামে আমরা হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগ দেওয়ার পরিকল্পনা নিয়েছি। এই হেলথ কেয়ার ওয়ার্কারদের 80% হবেন নারী। অর্থাৎ সারা বাংলাদেশে যদি আমরা
1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ করি, তাহলে তার মধ্যে 80 থেকে 85,000 নিয়োগ পাবেন এদেশের নারীরা, যার মাধ্যমে আমরা একটি বিশাল অংশের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব। শুধু তাই নয়, এর পাশাপাশি জনগণের দোরগোড়ায় যাতে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়, জনগণকে যাতে দ্রুত স্বাস্থ্য সেবা দেওয়া যায়, সেই জন্য সরকারি এবং প্রাইভেট যে সেক্টর আছে, কিভাবে দুটিকে একত্রিত করে আমরা স্বাস্থ্য সেবা গড়ে তুলতে পারি, সেটির বিষয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি, আমরা সেটির বিষয়ে কাজ করছি। প্রিয় ভাই বোনেরা, স্বাস্থ্য, পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন, এই তিনটির একটি অপরটির উপর প্রভাব রয়েছে। সুতরাং খাল খনন এবং বৃক্ষরোপণের বিষয়টিও বিএনপির অগ্রাধিকার তালিকায় রয়েছে। সারা দেশে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণ করা গেলে জলবায়ুর নেতিবাচক প্রভাব থেকে মোকাবেলা করা সহজ হবে। প্রায় আমরা পত্রিকার পাতায় দেখি যে বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহরের যে বাতাস, সেটি বিশ্বের মধ্যে সবচাইতে যে খারাপ শহরগুলো তার একটি দুটির মধ্যেই উঠানামা করছে। এবং শুধু তাই নয়, বৃক্ষরোপণ সহ আরো কিছু ক্লাইমেট পলিসি নির্ধারণের জন্য আমরা এরই ভিতরে কাজ শুরু করেছি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে। আমাদের লক্ষ্য থাকবে একটি নির্বাচিত সরকারের মেয়াদ যখন 5 বছর, 5 বছরের পরে 5 বছরের ভেতরে 25 থেকে প্রায় 30 কোটি বৃক্ষ রোপণ করা, এবং একই সাথে লক্ষ্য থাকবে সামগ্রিকভাবে দেশের যে তাপমাত্রা সেটি 2 থেকে চেষ্টা করা 3 ডিগ্রি পর্যন্ত কমিয়ে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। দেশ এবং জনগণের উন্নয়নে বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে সেজন্য বিএনপিও আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। তাই আমরা সরকারে না থাকলেও একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তরুণ প্রজন্মের সামনে দেশ এবং জনগণের উন্নয়নে বিএনপির নেওয়া যে বিস্তারিত কর্ম পরিকল্পনা, তার কয়েকটি অগ্রাধিকার কর্মসূচি আজ সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। প্রিয় ভাই বোনেরা, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক সরকার, দরকার একটি নির্বাচিত সরকার। তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। প্রিয় সমাবেশ, পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার
আশা করতে পারি। প্রিয় সমাবেশ, আমি প্রায় একটি কথা বলি, পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হলো মেনে চলা। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে। জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা, গত 1.5 দশকে ভোটার তালিকায় প্রায় 3.5 কোটি ভোটার সংযুক্ত হয়েছেন, নতুন ভোটার সংযুক্ত হয়েছেন। এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায়নি। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। প্রিয় সমাবেশ, অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আজকের এই সমাবেশ, প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। কারা রাষ্ট্র পরিচালনা করবে, কারা আপনাদের প্রতিনিধি হবে, জাতীয় নির্বাচনে আপনারা ভোট দিয়ে আপনাদের সেই প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সমাবেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা জনগণের কাছে যান, তাদের প্রত্যাশা জানার চেষ্টা করুন, তাদের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন, জনগণের মন জয় করুন। কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।
প্রিয় দেশবাসী, প্রিয় সমাবেশ, প্রিয় ভাই বোনেরা, এবার আমি আপনাদের সামনে একটি ছোট্ট স্লোগান তুলে ধরতে চাই। মন দিয়ে দয়া করে সবাই শুনবেন। প্রথমে আমি স্লোগানটি বলবো, মন দিয়ে শুনবেন। তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো, তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।